ওকে ফাইন, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তো লাস্ট ডে যেটা আমরা দেখেছিলাম, ট্রাভার্সিং, সার্চিং, এই দুটো পার্ট দেখেছিলাম। আই থিঙ্ক সার্চিং অবধি আমাদের হ্যাঁ সার্চিং অবধি হয়েছিল। ট্রাভার্সিং এর দুটো পার্ট দেখেছিলাম, আর জাস্ট ট্রাভার্স করা, একটা নাম্বার অফ নোডস কাউন্ট করা। আর সার্চিং দেখেছিলাম। আজকে আমরা শুরু করবো হচ্ছে ইনসার্ট পার্ট থেকে। তো প্রথমে বিগিনিং, মানে ইনসার্ট অ্যাট দ্য বিগিনিং দেখবো, তবে ফার্দার এগোবো। তো এগুলো তো আমরা আগের দিন বুঝেছিলাম, এখানটা আই থিঙ্ক কারোর কোনো ডাউট নেই। আর যদি থাকে সেটা মিনওয়াইল তোমরা জিজ্ঞেস করে নিতে পারো, অসুবিধা নেই। এবারে আজকে আমরা সার্চিং ইনসার্ট বিগিনিং, ইনসার্ট এন্ড, এই দুটো পার্ট আমরা দেখব, মানে আমি এক্সপ্লেন করব। আর এই পার্টটাতে তোমরা আমাকে হেল্প করবে, ঠিক আছে? বিগিনিং এ ইনসার্ট করা আর এন্ডে ইনসার্ট করাটা তোমরা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, আর এখানটায় এই দুটো অ্যালগরিদমে তোমরা আমাকে হেল্প করবে। আচ্ছা, তো এটা হলো যে আমাদের ইনসার্ট অ্যাট দ্য বিগিনিং। তো লিঙ্ক লিস্ট, একটা সিম্পল লিঙ্ক লিস্ট ড্র করি। তারপরে এখানটায় লাস্ট হলো কি আমাদের নাল, আর এখানে হলো কি আমাদের এখানে যে লিখেছে স্টার্ট। এটা হলো আমার স্টার্ট। এবারে ইনসার্ট অ্যাট দ্য বিগিনিং যখন বলা হচ্ছে, এখানটা ওভারফ্লো কন্ডিশনটা লেখা হয়েছে। ওভারফ্লো মানে হচ্ছে কি আমাদের মেমোরি ফুল হয়ে গেছে আর আমাদের নতুন লিঙ্ক লিস্ট বা নতুন নোড ইনসার্ট করা যাবে না, ঠিক আছে? এখানে লিখে দিই when new node insertion is not possible, ঠিক আছে? এবার আমি এই পার্টটাতে আমি আলাদাভাবে একটা ছোট্ট করে ডিসকাশন করব, ওটা পরে। এবার আমরা আসি নিচে, বাদবাকি যে নতুন জিনিসগুলো দেখছি। এখানে দেখছি আমরা অ্যাভেলেবল একটা পয়েন্টার ভেরিয়েবল দেখছি। নিউ নোড এর আগে আমরা দেখেছি, নেক্সট পার্ট, ভ্যাল, স্টার্ট, অল দিস থিংস আর নোন টু আস। যাক, তো এই পর্যন্ত আমাদের সব জানা আছে। এবারে এখানটা ব্যাপারটা হচ্ছে, আমি যে দেখছি এখানটায় আমার যদি অ্যাভেলেবল, মানে এখানটা আমি একটা স্টেপ মিস করেছি বা একটা স্টেপ আমি ঢোকাইনি, সেটা কি পরে জিজ্ঞেস করবো তোমাদেরকে। সাপোজ এখানে আমি যে বললাম অ্যাভেলেবল ইকুয়ালস টু নাল, আমি ওভারফ্লো করলাম, তারপর এখানে আসলাম কি আমি নোড ইকুয়ালস টু অ্যাভেল নাল, মানে নিউ নোড যেটা ক্রিয়েট করছি সেটাকে আমি কি করছি, এই পার্টিকুলার নোডটাকে অ্যাসাইন করে দিচ্ছি। তার মানে কি আমি একটা নতুন অ্যাভেল বলে একটা আমি নোড ক্রিয়েট করলাম বা মেমোরি স্পেস তৈরি করলাম, সেই স্পেসটাকে আমি কি করছি, নতুন নোডকে অ্যালোকেট করেছি। তার মানে কি এই পার্টিকুলার নোডটার নাম অ্যাভেল অ্যাজ ওয়েল অ্যাজ নিউ নোড হয়ে যাচ্ছে, ঠিক আছে? ইভেন আমি কি করছি, অ্যাভেল ইকুয়ালস টু অ্যাভেল অফ নেক্সট করছি, মানে কি আমার এখানটায় যে নতুন যে নোডটা হচ্ছে সেই নোডটার সাথে আমি কি করছি, পরের নোডের সাথে আমি লিঙ্ক করে দিচ্ছি। আর নতুন নোড যে তৈরি হলো তার আমি ডেটা পার্টে আর নেক্সট যেটা অ্যাড্রেস পার্টে সেখানে আমি স্পেসিফিক ভ্যালু অ্যাড করছি। এবারে আমি দেখব, প্রথমে আমি যেই ভ্যালুটা আমি ইনসার্ট করতে চাই অ্যাজ এ নোড, সেটা আমি এখানে দিলাম। আর যেহেতু এটা এই পজিশনে অ্যাড হবে, সুতরাং এই অ্যাড্রেস পার্টে আমাদের এই নোডের অ্যাড্রেস আসা উচিত। সুতরাং সেটা কোথায় আছে, স্টার্টের মধ্যে। সুতরাং কি করলাম, নিউ নোড অফ নেক্সট ইকুয়ালস টু আমি করলাম স্টার্ট, তাহলে আমাদের এই নোডটা পার্টিকুলার এই নোডটাকে লিঙ্ক করছে, অ্যাজ ওয়েল অ্যাজ স্টার্টটাও লিঙ্ক করছে, পয়েন্ট করছে এই নোডটাকে। নেক্সট পয়েন্টে কি করছি আমি, জাস্ট স্টার্ট ইকুয়ালস টু নিউ নোড করে দিলে পরে আমার কি হবে, এই লিঙ্কটা ব্রেক হয়ে আমার নতুন লিঙ্কটা জেনারেট হয়ে যাচ্ছে।
তো তাতে আমার কি হচ্ছে, নতুন লিঙ্কটা আমার এখানে অ্যাট দ্য বিগিনিং এ ইনসার্ট হয়ে গেল। ঠিক আছে, এবারে একটা জিনিস আমি এখন প্রশ্ন করব, সেটা হচ্ছে স্যার এখানে একজন অ্যালাউ হতে চাইছে। একজন অ্যালাউ হতে চাইছে। আচ্ছা, ঠিক আছে। হুম। এবার এখানে প্রশ্ন হচ্ছে আমার, আমরা যখন অ্যারে করতাম, অ্যারে ইউজ করে কাজ করতাম, ঠিক আছে, সেখানে আমাদের ফিক্স নাম্বার অফ সেলস থাকতো। সেখানটা একটা জিনিস ছিল যে ওভারফ্লো অ্যান্ড আন্ডারফ্লো। ওভারফ্লো হচ্ছে মানে আমার এই লাস্ট সেল অব্দি ভ্যালু ইনসার্ট হয়ে গেছে, আর তারপরে ফার্দার আর ইনসার্ট করতে পারবো না, সুতরাং আমার কাছে স্পেস অ্যাভেলেবেল নেই, আমি ওভারফ্লো বলছি। কিন্তু যেখানে আমাদের লিঙ্ক লিস্টের কন্ডিশন আসছে, সেখানটায় আমি প্রি অ্যালোকেটেড স্পেস রাখছি না, আমি অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমি নোট ডাইনামিক্যালি ক্রিয়েট করছি, আর সেই নোটটাকে আমি ফার্দার একটা এনি স্পেসিফিক লোকেশন আমি অ্যাড করছি। তার মানে আমার প্রি স্পেসিফাইড কোনো মেমোরি অ্যালোকেশন নেই। সুতরাং সেই কন্ডিশনে ইজ দিস লাইন জাস্টিফাইড, এই লাইনটা কি লেখা ঠিক না ভুল, সেটা হচ্ছে আমার প্রশ্ন, যেহেতু এটা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হচ্ছে। স্যার আরেকবার বলবেন? আমি বলছি আমরা যেরকম অ্যারেতে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন করতাম, সুতরাং ওখানে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মেমোরি অ্যালোকেটেড ছিল। তো সেই পর্যন্ত ভ্যালু অ্যাসাইন হওয়ার পর আমরা আর ফার্দার অ্যাসাইন করতে পারবো না, সেখানে আমার ওভারফ্লো হলো, ঠিক আছে। বাট লিঙ্ক লিস্টের কন্ডিশন যেখানে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট হচ্ছে, সেখানটা আমি যখন ওভারফ্লো কন্ডিশনটা লিখছি, সেটা কি আমার রাইট কন্ডিশন আর রং কন্ডিশন আর আননেসেসারি কন্ডিশন? ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হচ্ছে, সেই জন্য ওভারফ্লো কন্ডিশনটা লেখা কি আননেসেসারি অর ইজ ইট জাস্টিফাইড? স্যার এটা হচ্ছে ওভারফ্লো আমার তো প্রশ্ন। হবে না। আচ্ছা, হ্যাঁ স্যার, ওভারফ্লো এটা হবে রং না? কন্ডিশন মনে হয়। না, আমি রং কন্ডিশন বলছি না, আমি বলছি ইজ ইট জাস্টিফাইড অর ইজ ইট আননেসেসারি? স্যার আননেসেসারি, কারণ ওভারফ্লো Unnecessary। না হওয়ার কারণে। হ্যাঁ, এক এক করে বলো। স্যার বলছি আননেসেসারি স্যার। আননেসেসারি। আচ্ছা, আননেসেসারি। আচ্ছা, আমি যদি বলি যে আমার আহ, যে মেমোরি অ্যালোকেশনটা হচ্ছে, আচ্ছা মেমোরি অ্যালোকেশনটা কোথায় হচ্ছে, মানে হার্ড ডিস্কের মধ্যে হচ্ছে নাকি র্যামের মধ্যে হচ্ছে নাকি র্যামে কোথাও হচ্ছে? র্যামে র্যামে হচ্ছে। র্যামে র্যামে হবে স্যার। আচ্ছা, র্যাম ধরো আমার আজকের আমরা যে মডার্ন কম্পিউটার ইউজ করি, জেনারেলি গেমিং পিসিস যেগুলো বলা হয়, সেখানে আমরা জেনারেলি 8 জিবি 16 জিবি ইউজ করি। যদি কেউ গেমিং পিসি ইউজ না করে, তাহলেও মোটামুটি 4 জিবি 2 জিবি করে সে র্যাম ইউজ করে। এবারে সাপোজ আমি 2 জিবি র্যাম ইউজ করছি, ঠিক আছে, তো 2 জিবি মানে হচ্ছে 2 × 10⁻, আই থিঙ্ক 30, ঠিক আছে, 2 টু পাওয়ার 30, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের টোটাল মেমোরি অ্যাভেলেবল, 2 × 2 টু পাওয়ার 30 আর 2 টু দি পাওয়ার 31 বাইটস। ঠিক আছে, আমার কাছে এতগুলো মেমোরি লোকেশন অ্যাভেলেবল আছে বা মেমোরি অ্যাভেলেবল আছে আমার কাছে, এত বাইটস। এবারে আমি যদি এই অ্যামাউন্টে, এক্স্যাক্টলি এই অ্যামাউন্টের আমি যদি নাম্বার অফ নোটস ক্রিয়েট করে ফেলি, তাহলেও কি এটা আননেসেসারি? না স্যার, তখন ওর মধ্যে অত না স্পেস স্যার। থাকবে না। হ্যাঁ। এক্স্যাক্টলি। সুতরাং আমি যখন একটা প্রোগ্রামার হিসাবে প্রোগ্রাম লিখবো বা প্রোগ্রাম ডিজাইন করব, সফটওয়্যার ডেভেলপার করব, সেই কন্ডিশনে আমাকে একটা জেনেরিক প্রোগ্রাম লিখতে হয়। সেই জেনারিক প্রোগ্রামটা মানে ইন জেনারেল, ঠিক আছে, সেখানে আমার কি হচ্ছে যে আমি ভাববো না যে কারোর কাছে 2 জিবি র্যাম আছে কি কারোর কাছে 20 জিবি র্যাম আছে, ঠিক আছে, আমাকে ইন জেনারেল লিখতে হবে যে এই র্যাম, এই প্রোগ্রামটা যেন আমার যে কোনো কনফিগারেশনে চলতে পারে। এবার যদি আমি এই ওভারফ্লো কন্ডিশনটা না রাখি, এবার এই প্রোগ্রামটা যদি এরকম কোনো ইউজার ইউজ করে যার কাছে 2 জিবি র্যাম আছে, সে এক সময় না এক সময় এসে বিপদে পড়বে, ঠিক আছে। কিন্তু যার কাছে 20 জিবি বা সরি 20 জিবি না, 16 জিবি 32 জিবি র্যাম আছে সাপোজ, ঠিক আছে, মানে খুবই হাইফাই সিস্টেম বলছি,
সেগুলো তো কোনদিনও হয়তো আকার করবে না কন্ডিশনটা, সেখানে এটা আনজাস্টিফাইড হয়ে যাবে। কিন্তু আমাকে এই কন্ডিশনটা শুধুমাত্র তাদের জন্য রাখতে হবে যারা 2 GB ইউজ করছে। সুতরাং এটা হচ্ছে ইন জেনারেল পারপাস, আমাকে এই পার্টটাকে রাখতেই হবে। সিমস লাইক আননেসেসারি বাট ইট ইজ জাস্টিফাইড। ঠিক আছে, তো সুতরাং এর রং কন্ডিশন নয়, জাস্ট জাস্টিফাইড অর আননেসেসারি কন্ডিশন, এই দুটোই টার্ম আমি ইউজ করতে পারি এই পার্টিকুলার সেকশনটার জন্য। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল। এবারে আমাদের মোটামুটি এখানে সব বোঝা গেছে। এবারে এখানটা আমি দেখবার জিনিস সেটা হচ্ছে হুম এই অ্যাভেল যে পয়েন্টারটা ইউজ করেছি, অ্যাড্রেস হোল্ডারটা, এটা কি কাজ করছে এক্স্যাক্টলি, কেউ বলতে পারবে? এখানটা তো আমি জাস্ট আমি এই পার্ট থেকে এই পার্টটুকু যদি দেখিনি আলাদা করে তুলে নিয়ে, তাহলে কি দেখছি নতুন নোটটা তৈরি হয়েছে, কোথাও না কোথাও তৈরি হয়েছে, সেখানটা আমি নতুন নোডের ডেটা পার্টে ভ্যালু স্টোর করেছি, আর নেক্সট পার্টে ফার্স্ট নোডের অ্যাড্রেস স্টোর করেছি, তারপরে আমি স্টার্ট ইকুয়ালস টু নিউ নোড করে স্টার্টটাকে মুভ করে নতুন নোডে নিয়ে চলে এসেছি। আলটিমেটলি এটা আমার ফার্স্ট নোড হয়ে গেল। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু অ্যাভেল পয়েন্টারটা কি কাজ করছে বা কিভাবে ইউজ হচ্ছে? নতুন নোটটাকে নেক্সট নোটের সঙ্গে কানেক্ট করছে ওই অ্যাড্রেসটাকে। নতুন নোডটাকে কানেক্ট স্যার করছে। কানেক্টর হিসেবে ইউজ করছে একটা। আচ্ছা, আমরা যদি স্ট্রাকচারের স্ট্রাক্ট যেটা আমরা পড়েছিলাম স্টার্টিং এর দিকে, সেখানে যদি আমরা একটা জিনিস জানি, এই স্ট্রাকচারটা কি বলেছিলাম যে একটা অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, মানে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ না, মানে এইটা একটা টুল টু ক্রিয়েট অ্যান অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। এবার সেই অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপটার মধ্যে যেরকম আমরা প্রিডিফাইন্ড ডেটা টাইপে ইন্ট, ফ্লোট, ক্যার থাকে, সেখানে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপে কি হচ্ছে, আমি মিক্সচার অফ ডেটা টাইপস রাখতে পারি। তো সেরকমই একটা আমি ডেটা টাইপ তৈরি করলাম, তৈরি করলাম ইউজিং স্ট্রাকচার, আর সেটাকে একটা পার্টিকুলার নাম দিলাম অ্যাভেল। ঠিক আছে, এবারে সেই অ্যাভেলটা তেও সেম ওই ডেটা পার্ট থাকবে, আবার নেক্সট পার্ট থাকবে। ইভেন আমি কি করছি সেখানটা এই পুরো, মানে এটাকে নিউমনিক বলা হয়, এই পুরো নিউমনিকটাকে আমি জাস্ট ইউজ করছি এই নিউ নোডের নিউমনিকের সাথে, যাতে আমাকে নতুন করে নোডটাকে ক্রিয়েট করার জন্য এই স্ট্রাকচার ফাংশনটাকে ইউজ না করতে হয়। আমি জাস্ট ওই টাইপটাকে ওই টাইপের মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি। মানে অ্যাভেল যে একটা স্ট্রাকচার ডেটা এডিটি টাইপ, সেটাকে আমি নিউ নোডের সাথে অ্যাসাইন করে দিচ্ছি। তার মানে কি, আমার নিউ নোডটা এই অ্যাভেল ডেটা টাইপেরই ক্রিয়েট হয়ে গেল। যদি সাপোজ আমি এরকম বলি যে আমি একটা ইন্ট আই করলাম, আর আমি জে করলাম, এবার জেটাকে আমি জাস্ট আই করে দিলাম, তার মানে কি হলো, আমার সেম ডেটা টাইপ হয়ে গেলো। এই জিনিসটা বেশি ভালো করে বুঝবে, মানে এটা আমাদের এখানে মানে প্রিডিফাইন্ড ডেটা টাইপের জন্য অতটা ভ্যালু মানে অ্যাপ্লিকেবল নয়। এই জিনিসটা আমরা বুঝবো হচ্ছে ভালো করে পাইথন যখন পড়বো তখন বুঝবো। পাইথন এই জিনিসটা করা হয় যে আমি একটা ভেরিয়েবল টাইপ ক্রিয়েট করে দিলাম, তারপর সেই ভেরিয়েবল টাইপটাকে অন্য একটা নতুন ভেরিয়েবলের সাথে যদি আমি ইকুয়েট করে দিই, তাহলে আমাকে ক্যারেক্টার মানে ভেরিয়েবল টাইপ আর ডিক্লেয়ার করতে হয় না, তখন অটোমেটিকলি সেটা ওই নতুন নোডে অ্যাসাইন হয়ে যায়, মানে টাইপটা অ্যাসাইন হয়ে যায়। ঠিক আছে, ইভেন আমি যখন অ্যাভেলটা ইউজ করছি, এই লাইনটাতে বুঝতে পারবে যে আমি কি করছি, অ্যাভেল ইকুয়ালস টু অ্যাভেল অফ নেক্সট, মানে কি অ্যাভেল ডেটা টাইপটা বা পয়েন্টারটা, সরি নোড পয়েন্টারটা, এটা হচ্ছে কি করছে, আমার লাস্ট নোডকে মানে লোকেট করছে। এবারে আমি যখন নতুন নোড ক্রিয়েট করছি, তখন কি হচ্ছে, আমার এটা আলটিমেটলি আবার নতুন করে পিছনে পিছিয়ে যাচ্ছে। এবারে যদি আমি কোনো নোড ডিলিট করি, তাহলে কি হবে, আমার সেই নোডটা অ্যাভেলেবল থাকবে না, তারপরে তখন কি হবে, অ্যাভেলটা এগিয়ে আসবে। এরকম করে যদি আমি দেখি যে আমার নতুন নোড অ্যাভেল ক্রিয়েট করতে গিয়ে আমার যদি স্পেস অ্যাভেলেবল না থাকে, আমি ম্যালক ফাংশন করে নতুন একটা অ্যাভেল ক্রিয়েট করতে গেলাম, আর সেটা আমার স্পেস অ্যাভেলেবল হচ্ছে না, তখন সেই অ্যাভেলটাকে কি মেমোরি দেবে, ভ্যালু দেবে, নাল দেবে, আর তখন ওটা ওভারফ্লো হয়ে যাবে। এটা একটু কমপ্লেক্স টাইপ অফ প্রোগ্রামিং হচ্ছে, তোমরা এভাবে না চাইলে নাও করতে পারো, সিম্পল করতে পারো, যে সিম্পল একটা নিউ নোড ম্যালক ফাংশন থেকে ইউজ করে করতে পারো, আর সেটার মধ্যে ডেটা টাইপ আর অ্যাড্রেসটা দিলে, আর স্টার্ট ইকুয়ালস টু নিউ নোড করে দিলে।
এই অ্যাভেল পার্টটা তোমরা না চাইলে না ইউজ করতে, কিন্তু এই পার্টটাতে আমি একটা স্পেসিফিক্যালি বলে দিই যে আমি যখন করব নিউ নোড ইকুয়ালস টু ম্যালক ফাংশন করে যখন করলাম, ঠিক আছে, তারপরে কিন্তু নিউ নোড ইজ ইকুয়ালস টু নাল, এই কন্ডিশনটা আমার চেক করতে হবে। মানে কি, আমার এখানে অ্যাভেলের জায়গায় আমি লিখবো কি নিউ নোড, ঠিক আছে। মানে নিউ নোডটা কোনো স্পেসিফিক মেমোরি লোকেশন পেলো কি পেলো না, বা অ্যাসাইন হলো কিনা, সেটা আমি চেক করব এই কন্ডিশনটা দিয়ে, ঠিক আছে। তো যদি তোমরা না চাও, তোমরা এই স্পেসিফিক অ্যাভেলটাকে এলিমিনেট করে দিতে পারো, আর এই দুটো লাইনকেও এলিমিনেট করে দিতে পারো, অসুবিধা নেই। সুতরাং তোমাদেরকে প্রোগ্রামে চেঞ্জ কি করতে হবে, জাস্ট তোমাদেরকে নিউ নোডে একটা ম্যালক ফাংশন দিতে হবে, আর তারপরে এই কন্ডিশন চেকটা করতে হবে অ্যাজ ইট ইজ। তারপরে আমি ডাইরেক্ট স্টেপ 4 চলে আসবো, মানে স্টেপ 2 আর স্টেপ 3টা আমি স্কিপ করে দেবো, ঠিক আছে। কারো কোনো সমস্যা এই জায়গাটা মতো? না স্যার। ওকে ভাই, তাহলে এটা হলো আমাদের বিগিনিং কি করে ইনসার্ট করতে হয়। আমি জাস্ট দু ধরনের বলার চেষ্টা করলাম, এবার তোমাদের যেটাতে সুবিধা হবে সেটা করতে পারো। আচ্ছা, এটা হচ্ছে আমার এন্ড। আবার সেম অ্যাভেল নিয়ে করেছি, আমি এখানে চাইলে অ্যাভেল নাও ইউজ করতে পারি। কি করব আমি, সিম্পল আমাদের পিক্টোরিক্যালি আমি কনসেপ্টটা বুঝবো। এই হলো, এখানে হলো কি আমার নাল, আমার নতুন একটা নোড চলে আসলো, ঠিক আছে। এটা নতুন নোড চলে আসলো, সেটা আমি নাম দিলাম কি নিউ নোড, ঠিক আছে। জাস্ট যেই মুহূর্তে এটা ক্রিয়েট হবে, এই ডেটা পার্টে আমি ডেটা বা ভ্যাল স্টোর করব, আর নেক্সট পার্টে আমি অবভিয়াসলি নাল করব, কেননা এটা আমার লাস্ট নোড, ঠিক আছে। আর আমি একটা এক্সট্রা, মানে এটাতে আমার স্টার্ট পয়েন্টার থাকছে অবভিয়াসলি, সে স্টার্টের সাথে আমি একটা নতুন করে নিলাম, এখানে টেম্প নিয়েছি কিনা পিটিআর নিয়েছি আই থিঙ্ক। তো আমি এখানে করলাম যে টেম্প আর স্টার্ট দুজনে এটাকে পয়েন্ট করছে। কিভাবে করবো, স্টার্ট টেম্প ইকুয়ালস টু স্টার্ট, আমি এটা অ্যালগরিদমে দেখিয়ে দেবো। এবার জাস্ট আমি কি করব, একটা লুপ চালাবো যাতে এই টেম্পটা আমার লাস্ট নোড অব্দি চলে আসে। কিভাবে করবে, সবসময় যেই কারেন্ট নোডটাকে পয়েন্ট করছে তার নেক্সট পার্টটা চেক করবে, ইজ ইট নাল অর নট। যদি নাল না থাকে তাহলে নেক্সট নোডে জাম্প করবে, আর যদি নাল থাকে তাহলে আর জাম্প করবে না, এক্সিট করবে আর বলবে দিস ইজ দ্য লাস্ট নোড। তখন আমি কি করব, ওই টেম্পের নেক্সট পার্টে, ঠিক আছে, টেম্পের নেক্সট পার্টে আমি নিউ নোডের অ্যাড্রেসটাকে প্লেস করে দেবো, আর তারপরে আমার কাজ শেষ। সেটা এবার এখানে দেখিনি কিভাবে হচ্ছে। তো তার আগে কি ছিল, যে এই নতুন নোডটাকে আমি ক্রিয়েট করলাম, আর সেখানে আমি এখানে কন্ডিশন চেক করলাম, সুতরাং এখানে আমি অ্যাভেলও লিখতে পারি, আবার নিউ নোডও লিখতে পারি, ঠিক আছে। এই পার্টটা গেল আমার ওভারফ্লো কন্ডিশনটা চেক করার জন্য। ইভেন আমি এই দুটো পার্টকে স্কিপ করতে বলছিলাম, যদি তোমরা চাও লিখতে পারো, কিন্তু তোমাদেরকে এই কমপ্লেক্সিটিটাকে ইউজ করতে হবে। নেক্সট, নিউ নোডের ডেটা পার্টে ভ্যালু চলে আসলো, নিউ নোডের নেক্সট পার্টে নাল, যেহেতু এটা লাস্ট নোড। এক্স্যাক্টলি এই জায়গাটাকে আমি কি বলছিলাম, যেটা টেম্প দিয়ে, সেটাকে এখানে কি বলেছিল, সরি, টেম্পটা এখানে কিভাবে ইউজ হয়েছে, পিটিআর, পিটিআর, ঠিক আছে। তো পিটিআর ইকুয়ালস টু টেম্প করলো এখানটায়, আর তারপর পিটিআরটা নেক্সট করতে করতে লাস্ট অব্দি গেল। যেই দেখবে নাল চলে আসছে, এটা এক্সিট করে যাবে। নট ইকুয়ালস টু নাল যেই চলে আসবে, ফলস, তখন এটা স্কিপ করবে, আর বাইরে এসে কি করবে, পিটিআর নেক্সট, মানে টেম্প অফ নেক্সট ইকুয়ালস টু নিউ নোড অ্যান্ড এক্সিট। এটা খুবই সিম্পল ইজি অ্যালগরিদম। এখানটা আই থিঙ্ক কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। স্টিল আমি জিজ্ঞেস করবো যে কারোর কোনো সমস্যা নেই তো? না স্যার। ওকে ফাইন। আচ্ছা, কেউ জয়েন, আই থিঙ্ক আর কেউ জয়েন করতে চাইছে না। তো এই হলো দুটো আমাদের বিগিনিং আর এন্ড হলো। এবারে আমরা যে পার্টটা আসবো সেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটারি পার্ট, ঠিক আছে। আমি নেক্সট স্লাইডে মুভ করার আগে আমি একটা জিনিস এখানে বলে দিই। আই থিঙ্ক নতুন স্লাইড ইনসার্ট করে নিই।
একটা পার্টিকুলার লিঙ্ক লিস্ট দেওয়া আছে, ঠিক আছে, স্টার্ট। এবারে এই পার্টিকুলার লিঙ্ক লিস্টে আমি যদি বিগিনিং এন্ড তো দেখে নিয়েছি, মানে এখানটা ইনসার্ট করা বা এখানটা ইনসার্ট করা আমি দেখে নিয়েছি। এবারে ইন্টারমিডিয়েটারি পজিশন যেগুলো আছে, মানে আইদার এই দুটো নোডের মাঝখানে বা এই দুটো নোডের মাঝখানে, ঠিক আছে, ইনসার্ট করা যদি আমি করি, তাহলে আমি সেটাকে ইন্টারমিডিয়েট পজিশন বলবো। এবারে আমার প্রশ্ন হচ্ছে এখানটায়, একটা অ্যালগোরিদম আমি ইউজ করব, সেখানে আমি সার্চিং মডিউলটাকে ব্যবহারে আনবো। আরেকটা অ্যালগোরিদম ইউজ করব, সেখানটা আমি সার্চিং টাকে ইউজ করব না, ঠিক আছে। তো দুটোর মধ্যে আমি কি এক্সাক্ট ডেটা বা কি এক্সাক্ট ভ্যালু আগের থেকে আমি বা ইনফরমেশন আমি প্রোগ্রামকে মানে আমাদের অ্যালগোরিদমকে পাস করব, যাতে ও এই কাজটা আর এই কাজটাকে আলাদাভাবে করতে পারে। মানে প্রথম কাজটা করার জন্য কি ভ্যালু বা কি ইনফরমেশন দেবো, আর সেকেন্ড কাজটাকে করার জন্য কি ইনফরমেশনটা দেবো। মানে সার্চিং ইউজ করে যদি করতে চাই তাহলে কি ইনফরমেশন দেবো, আর সার্চিং ছাড়া যদি করতে চাই তাহলে কি ইনফরমেশন দেবো। এটা হচ্ছে আমার প্রশ্ন ইন্টারমিডিয়েট পজিশনস এর জন্য। প্রশ্নটা কি বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? আমি কি প্রশ্নটা বোঝা গেছে হ্যাঁ তো স্যার। প্রশ্নটা? আচ্ছা, তোমরা ভাবার জন্য টাইম নিচ্ছ কি তাহলে? কেউ পারবে না বলতে? আগের দিন আমি কিন্তু পড়ানোর সময় কিন্তু ট্রাভার্সিং এরকম। করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো। এটা ট্রাভার্সিং করে কম্পারিজন করে চেক করতে হবে, মানে চেক করতে করতে যেতে হবে ইন্টারমিডিয়েট গুলো, যেগুলো ডেটা মানে আছে কিনা ভ্যালু হ্যাঁ গুলো হ্যাঁ এরকম ভাবে। হ্যাঁ, সেটা সেটা তো করতে হবে, সেই জিনিসটা তো আগের দিন বলেইছিলাম। এই জিনিসটা হুম। আমি আগে বলেইছিলাম। এবার এক্স্যাক্টলি সার্চিং যদি করতে চাই, সার্চিং করে ইনসার্শন করতে চাই, তাহলে কি ইনফরমেশন আমাকে দিতে হবে, আর সার্চিং ছাড়া যদি করতে চাই তাহলে কিভাবে বা কি ইনফরমেশন আমাকে প্রোভাইড করতে হবে। পয়েন্টারটাকে টেম্পোরারি ভেরিয়েবল ধরে নিতে হবে। না, এটা এটা উত্তর নয়। এটা তুমি কি ধরবে সেটা বলছি না, আমি বলছি তোমাকে এই অ্যালগোরিদমের যে অ্যালগোরিদমটা তুমি লিখছো বা ফাংশনটা লিখছো, সেই ফাংশনটার মধ্যে তুমি কি ভ্যালু বা কি ইনফরমেশন পাস করবে, যাতে এই ফাংশনটা সেই ইনফরমেশন অনুযায়ী সার্চিংটা করবে, আর সেই ইনফরমেশন অনুযায়ী সার্চিং ছাড়া কাজ করবে। মানে দুটো আলাদা অ্যালগোরিদম হবে, কিন্তু সার্চিং এর জন্য একটা আলাদা অ্যালগোরিদম হবে আর সার্চিং ছাড়া আলাদা অ্যালগোরিদম হবে।
পারবে না বলে দেবো? স্যার বলে বুঝতে পারছি না স্যার। আচ্ছা ঠিক আছে, ধরো সার্চিং ইউজ করে করছি, ঠিক আছে? তো সার্চিং ইউজ করে যদি করতে চাই, আমি একটা জিনিস আগে থেকে বলে রাখি, যে সার্চিং ইউজ করে করি বা সার্চিং ছাড়া করি, আমি একটা জিনিস করতে পারি যে আমি কোনো একটা পার্টিকুলার নোডের আগে বা পরে আমি ইনসার্ট করতে পারবো, বা বিফোর আর আফটার। কিন্তু যদি আমি সার্চিং ইউজ করে করতে চাই, তাহলে আমাকে নোডের যে ডেটা পার্ট আছে, সেই ডেটা পার্টের মধ্যে কোন ভ্যালুটা আছে, সেই ভ্যালুটাকে পাস করতে হবে, যে এই ভ্যালুটার আগে বা এই ভ্যালুটার পরে আমাকে ইনসার্ট করতে হবে। সুতরাং যখন আমি ট্রাভার্সিং করব, মানে সার্চিং অ্যালগোরিদম চালাবো, তখন আমার অ্যালগোরিদমটা ওই পার্টিকুলার ভ্যালুটাকে ধরে চলবে, যে এই ভ্যালুটা আমার পেলে পরে আমি তার আগে বা তার পরে আমি নতুন নোটটাকে ইনসার্ট করব। তো আমার সার্চিং এর ক্ষেত্রে আমি ডেটা পার্টের ভ্যালুটাকে, ডেটা পার্টস ভ্যালু উইল বি প্রোভাইডেড বাই ইউজার, মানে ইউজারকে তখন ডেটা পার্টের ভ্যালুটাকে প্রোভাইড করতে হবে ওই অ্যালগোরিদমটাকে। এবার যদি তুমি আলাদা একটা অ্যালগোরিদম লিখি যেখানে সার্চিং ইউজ করছি না, সেখানটা আমার কি করতে হবে, আমাকে জাস্ট নোড পজিশনটাকে মেনশন করতে হবে, ঠিক আছে? দুটোর মধ্যে তফাৎটা কথা হচ্ছে, যদি আমি সার্চিং করি, মানে আগের থেকে একটা ভ্যালু স্পেসিফাই করে দিই, সেই ভ্যালুটা কোন এক্সাক্ট লোকেশনে আছে আমার জানা নেই। সুতরাং আমি সেই ইনসার্শনটা আমার স্টার্টিং এর দিকে হতে পারে, এন্ডের দিকে হতে পারে, বা মাঝখানে যে কোনো একটা পজিশন হতে পারে, সেটা আমার কাছে নোন নেই। কিন্তু যদি আমি নোড নাম্বার বা পজিশনটাকে স্পেসিফাই করে দিই, তাহলে প্রায় আমার এটা ফিক্সড হয়ে গেল যে হ্যাঁ, 10টা নোডের পর বা 4টে নোডের পরই আমার হবে। যদি আমি ভ্যালু স্পেসিফাই করে দিই, সেই নোডটা যে আমার 4টে নোডে পড়ে আছে না 40টা নোডে পড়ে আছে, সেটা আমার জানা নেই। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু অ্যালগোরিদমস। বুঝা গেছে আমি কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এটা হলো আমাদের এই দুটো টাইপের ভ্যালু, মানে ইনফরমেশন পাসিং এর উপর ডিপেন্ড করে আমাদের ইনসার্শন অ্যালগোরিদমটা। ইভেন ডিপেন্ডিং অন দিস আমি ডিলিটও করতে পারবো। এবারে আমি আসবো হচ্ছে এই পার্টটাতে। এখানে আমি দুটো অ্যালগোরিদম দিয়েছি, ঠিক আছে? সিমিলারলি আমি আবার বলবো, এখানে তোমরা নিউ নোড দিতে পারো, এই দুটো লাইনকে স্কিপ করতে পারো। সিমিলারলি এখানেও তাই, নিউ নোড, এই দুটো লাইনকে স্কিপ করতে পারো। আর তারপরে এখানটা আমাদের হচ্ছে কি, এইবার এই পার্টটা গেল পিটিআর, প্রি পিটিআর, বাদ বাকি সব নর্মাল আছে। হ্যাঁ, এবার আমাকে বলতে হবে তোমাদেরকে যে এই অ্যালগোরিদমটা আর এই অ্যালগোরিদমটা কোনটা বিফোর পজিশনে ইনসার্শনের জন্য আর কোনটা আফটার পজিশনে ইনসার্শনের জন্য, এটা তোমাদেরকে আমাকে বলতে হবে। এই জন্য প্রথমে বলেছিলাম যে প্রথম দুটো অ্যালগোরিদম আমি বলে দেবো, কিন্তু এই পেজে যে অ্যালগোরিদমটা আছে স্লাইডে, এটা তোমরা আমাকে হেল্প করবে। টাইম লাগবে জানি, একটু টাইম নিয়ে করো, অসুবিধা নেই, কিন্তু তোমাদেরকে উত্তরটা দিতে হবে। ঠিক হোক ভুল হোক, ইভেন রিজনটাই বলতে হবে, কেন, কারণটাও বলতে হবে। দুটো প্রোগ্রাম তো সেমই লেখা আছে অলমোস্ট।
অলমোস্ট সেম সেম হওয়া তফাৎ তো আছে, কিছু তো ডিফারেন্স হিস্ট্রি আছে। খুব ছোট্ট একটা ডিফারেন্স আছে, খুবই ছোট্ট, আর সেটা পুরো প্রোগ্রামের কাজটাকেই পাল্টে দিচ্ছে। একটা একটা স্পেসিফিক নোডের আগে ইনসার্ট করবে, একটা স্পেসিফিক নোডের পরে ইনসার্ট করবে। এই জন্য ও প্রথম স্যার ক্লাসে একটা স্যার স্টেপস নাম্বার 7-এ হ্যাঁ, দেখুন, হোয়াইল একটাতে প্রি মানে পয়েন্টার অ্যালোকেট করছে ডেটা পিপিআর থেকে, দ্বারা। ঠিক আছে? হুম। আর তারপরেরটাকে করছে স্যার শুধু পয়েন্টার করছে, মানে প্রথমেরটা হচ্ছে বিফোরের ক্ষেত্রে, তারপরেরটা আফটারের জন্য। মানে আমি যদি বলি এটা 1 নম্বর বললাম আর এটা 2 নম্বর, তাহলে 1 নম্বরটা হচ্ছে তুমি বলছো বিফোর, হ্যাঁ স্যার, কারণ ওটা প্রি পয়েন্টারটা ডিফাইন করছে ডেটাটাকে। আর এটা আফটার, তাই তো? হ্যাঁ মানে একটা নোড নিলাম, তার আগে করার জন্য আমি 1 নম্বর অ্যালগোরিদমটা ইউজ করছি, আর এটা পরে করার জন্য আমি 2 নম্বর অ্যালগোরিদমটা ইউজ করছি। ঠিক আছে, যাই হোক, তো এটা গেল। তুমি বললে তোমার দিক থেকে আর কারো যদি কিছু বলার থাকে বলতে পারো। আমি একটা কথা আগে থেকে বলে দিচ্ছি, আমি যার জন্য বারবার প্রথম ক্লাসেই তোমাদেরকে কিছু প্রিরিকুইজিট গুলো আগের থেকে ডিসকাস করেছিলাম, ইভেন পয়েন্টারটাও। আর পয়েন্টার ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর ডেটা স্ট্রাকচার। যা খেলা হবে এখানটায়, মানে লোকেশন গুলো জাম্প করা, সার্চ করা, ইচ এন্ড এভরিথিং উইল ইনভলভ পয়েন্টার পার্ট। সবকিছুতে পয়েন্টার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, খুবই ক্রুশিয়াল রোল প্লে করে হচ্ছে পয়েন্টারটা। ঠিক আছে, জাস্ট দেখো দুটো অ্যালগোরিদমের মধ্যে প্রিপিটিআর আর পিটিআর দুটো, এই শুধুমাত্র এইটুকু ডিফারেন্স জন্য পুরো অ্যালগোরিদমটাই চেঞ্জ হয়ে গেল, পুরো অ্যালগোরিদমের মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, আমি যদি এক এক করে ভাইটাল পার্ট গুলোকে ফলো করি, যে ভাইটাল পার্ট বলতে আমি কালারটাকে আলাদা নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে এটা ভাইটাল পার্ট, এটা একটা ভাইটাল পার্ট, এটা একটা ভাইটাল পার্ট, এটা এটা একটা ভাইটাল পার্ট। বাদ বাকি এগুলো তো অতটা ভাইটাল নয়, এগুলো ঠিক আছে, বাট এই কটা স্টেপ আর রিয়েলি ভাইটাল ওয়ান্স। ঠিক আছে, তোমার এইখানটা এটা আর এটা আর এটা, এই 5খানা স্টেপ খুবই ভাইটাল। এবার আমি আসি এগুলোকে এক্সপ্লেন করাতে। যেরকম দেখো, এখানে আমাদের, আমি আর নতুন করে ড্র করে বোঝাচ্ছি না, যদি কারো মনে হয় যে ড্র করে বোঝাতে লাগবে তাহলে আমাকে বলো, আমি ড্র করে বুঝিয়ে দেবো, আদারওয়াইজ আমি এমনি বলছি, মাঝখানে আটকালে অসুবিধা নেই। যেরকম এখানে আমাদের ফার্স্ট লাইন যেটা ইম্পর্টেন্ট পার্ট বললাম, এখানে তো নিউ ডেটা পার্টে ডেটা ইনসার্ট করলাম, খুবই ট্রিভিয়াল পার্ট, এটা নিয়ে আমি চিন্তা করছি না। আর এখানটা হচ্ছে কি আমাদের পিটিআর ইকুয়ালস টু স্টার্ট, তার মানে কি স্টার্ট ফার্স্ট নোডকে পয়েন্ট করছে, নতুন একটা পয়েন্টার চলে আসলো পিটিআর, সেটাও স্টার্টটাকে পয়েন্ট করছে। ইভেন এই দুটো লাইনকে আমি মার্চ করে একটা সিঙ্গেল লাইন লিখতেই পারতাম, প্রি পিটিআর ইকুয়ালস টু পিটিআর ইকুয়ালস টু স্টার্ট। ঠিক আছে, ইভেন এখানে আমি পিটিআর না লিখে আমি স্টার্টও লিখতে পারতাম, বোথ উইল মিন সেম। তার মানে কি এখন আমার কারেন্টলি ফার্স্ট নোডকে 3টে পয়েন্টার পয়েন্ট করছে, স্টার্ট, পিটিআর এন্ড প্রি পয়েন্টার। পিটিআর বড় পয়েন্টার এন্ড প্রি পয়েন্টার, 3টে পয়েন্টার আমার ফার্স্ট নোডকে পয়েন্ট করছে। এবারে আচ্ছা, আমি এখানে ড্র করেই বলি, তাহলে পরে আমার নিজেই সুবিধা হবে বোঝাতে। ঠিক আছে, এই দুটোকে মুছলাম। সাপোজ এখানটা আমার লিঙ্ক লিস্টটা হলো এরকম, নল। আর এখানে হচ্ছে স্টার্ট, এখানে হচ্ছে আমার পয়েন্টার, আর এখানে হচ্ছে আমার প্রি পয়েন্টার। এটাও পয়েন্ট করছে, এটাও পয়েন্ট করছে, আবার এটাও পয়েন্ট করছে। এবারে
আমি এখানে কি করছি, প্রি পয়েন্টার মানে এই যে নোডটা আছে, এই নোডের মধ্যে যে ডেটা পার্টটা আছে সেটাকে আমি নামের সাথে করছি, মানে যেটা আমি প্রথম বললাম সার্চিং, এটা হচ্ছে আমার সার্চিং ইউজ করে হচ্ছে অ্যালগরিদম, ঠিক আছে, কোনো স্পেসিফিক পজিশন মেনশন করা নেই। তাহলে আমি কি করলাম, ডেটা পার্টটাকে কম্পেয়ার করছি যেই নাম্বারটাকে আমি স্পেসিফাই করেছি, মানে আমার এগুলোর মধ্যে কোথায় আছে। এবারে আমি দেখা গেল সেটা পেলাম না, তাহলে আমি কি করলাম, ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে করলাম কি, আমি প্রি পয়েন্টার ইকুয়ালস টু পিটিআর করলাম, মানে এই লাইনটাকে আবার করলাম, তার মানে সেম জায়গায় রইলো। বাস আমি করলাম কি, নেক্সট লাইনে প্রি পয়েন্টার ইকুয়ালস টু পিটিআর অফ নেক্সট, মানে আমি এটাকে মুভ করে দিলাম এখানটায়, তার মানে পিটিআরটা আমার এখানটায় চলে আসলো, ঠিক আছে। আবার ফিরে গেলাম কোথায়, এখানটায়। এবারে কি করলাম, আমি আবার সেম এই ভ্যালুটাকেই চেক করছি, অবভিয়াসলি হবে না, তো আমি কি করবো, এবারে আমি এই পয়েন্টারটাকে মুভ করে এখানে নিয়ে আসলাম প্রিটাকে, আর এটাকে মুভ করে আমি এখানে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। সাপোজ এরপর আমি যখন আবার ঢুকছি, তখন আমার কি হচ্ছে, আমার আবার এই পার্টটাকে আমি চেক করছি। এবার এই পার্টের ডেটা দেখা গেল আমার হচ্ছে যেটা আমার নামের সাথে ম্যাচ করছে, তার মানে আমার কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না, এটা ফলস হয়ে যাচ্ছে। যদি আমার নাম্বারটা পেয়ে যাই, তার মানে যেহেতু এখানে নট ইকুয়ালস টু দেওয়া আছে, এটা আমার ট্রু হয়ে যাচ্ছে। আমি বাইরে বেরিয়ে আসলাম লাইন নাম্বার 10 এ। লাইন নাম্বার 10 এ কি করব, আমি পিটিআর অফ নেক্সট, মানে এই পার্টটাতে, সরি প্রি পিটিআর মানে এটা, এখন পিটিআর কিন্তু এখানে আছে, এটা পি হবে, পিটিআর এখানে আছে আর প্রি পয়েন্টারটা এখানটা আছে, তাহলে প্রি পয়েন্টারের নেক্সট পার্টে আমি নতুন নোটটাকে ইনসার্ট করে দিলাম, মানে নতুন যে নোটটা তৈরি হলো সেটার অ্যাড্রেসটাকে আমি এখানটা স্টোর করে দিলাম, তার মানে আমার এটা এখন এটাকে পয়েন্ট করছে। আর নতুন নোডের যে নেক্সট পার্ট আছে, সেই নেক্সট পার্টে আমি কি করলাম, এই পয়েন্টের অ্যাড্রেস প্লেস করলাম, তার মানে কি আমার এটা এখানে চলে আসলো। সুতরাং দিস পার্ট ইজ ফর আফটার and this part is for before. জাস্ট প্রি পয়েন্টার আর পয়েন্টার নামটা দেখে বিফোর আফটারটা জাজ করাটা ভুল। আমি এই জন্যই বললাম এই কটা লাইন হচ্ছে ভাইটাল, এই কন্ডিশন চেকিং এর লুপ পার্টটা হচ্ছে ভাইটাল, ইভেন দো এটাও। বোঝা গেছে? কারোর কোনো ডাউট? আমি এই পার্টটা বোঝালাম না, ঠিক আছে। যদি কারো মনে হয় যে এটা বুঝতে লাগবে, আমি নেক্সট ক্লাসে বুঝতে পারবো, ঠিক আছে। আপাতত আমি এই পার্টিকুলার অ্যালগোরিদমটা, একটা অ্যালগোরিদমটাকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি, এটা বোঝো ভালো করে। যদি এটা বুঝে যাও তাহলে ওটা বোঝাটা কোনো অসুবিধা নেই। এটা কি ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ফাইন। তো এটা হলো কি আমাদের এই পর্যন্ত। আচ্ছা, তাহলে আমি আজকে আর নতুন এই অ্যালগোরিদমটা, পাশের অ্যালগোরিদমটা আজকে দেখাচ্ছি না। এটা আমি, যদি তোমরা বলো তাহলে আমি নেক্সট ক্লাসে বলবো, আর যদি আমার ফিল হয় তাহলে আমি বলে দেবো। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকুক, আমি নেক্সট ক্লাসে বাদ বাকিটা তোমাদের বুঝিয়ে দেবো। আজকে বাদ বাকি এখন আমরা অ্যাটেন্ডেন্সটা করে নিই। ওকে স্যার। আচ্ছা, আপনি সিএটা কবে বলেছিলেন? কি বলছো? 29 তারিখ না? আপনি যে সিএ পরীক্ষা নেবে বলেছিলেন না, সি এক্সামটা সিএ 3 29 না? 29, হ্যাঁ 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 29 মানডে। ওকে স্যার। আপাতত মানডে আছে, যদি কোনো কারণে অফলাইন হয় তখন সেটা স্যার মন্ডে 29 তো আমাদের তারিখে থাকবে। কলেজ যেতে হয়। 29 তারিখ কলেজ যেতে হয়? হ্যাঁ স্যার, ওটা অন্য দিন করে দিন না। আচ্ছা, তোমরা 30 তারিখ করো। আমি চাইছি 1 তারিখে আগে আমি পরীক্ষাটা নিয়ে নিতে চাইছি। স্যার ঠিক আছে, সেটা ঠিক আছে, বাট এই 29 স্যার আমাদের কলেজ যেতে হয়, সো আমাদের যদি অনলাইন এক্সাম নেন 8:30 থেকে যেতে পারবো না স্যার, ক্লাস দিতে মানে পরীক্ষা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের তো কোনো রুমে গিয়ে বসে পরীক্ষা দিতে হবে না, গুগল ফর্মেই তো পরীক্ষা দেবে, ঠিক আছে। তো সেইভাবে বলো কখন তোমরা দিতে পারবে, আমি তখন তোমাদের পরীক্ষাটা অর্গানাইজ করে দেবো, ঠিক আছে। তোমাদের তো অনলাইন তো সবসময় ক্লাস, মানে সব তো অফলাইন ল্যাব হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের কবে কবে যেতে হচ্ছে কলেজে স্যার অফলাইন মন্ডে ল্যাবে? আর ফ্রাইডে। স্যার সোমবার আর শুক্রবার। হ্যাঁ স্যার, মন্ডে ফ্রাইডে। তাহলে তো মঙ্গলবারে তো বাড়িতেই আছো, হ্যাঁ স্যার। তাহলে 30 তারিখ টাইম তোমাদের পরীক্ষা নিয়ে নিচ্ছি। সেদিনকে যদি ছুটিও থাকে কলেজে কোনো কারণে, দেখা গেলো ক্লাস সাসপেন্ডেড আছে, ইভেন দো এনিথিং, আমি 30 তারিখে তাহলে পরীক্ষাটা কন্ডাক্ট করে দেবো,
কোনো অসুবিধা ওকে তাতে? স্যার, নো স্যার। ওকে ফাইন, এটা গেল, আমি রেকর্ডিংটা বন্ধ করে